বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণ থেকে নির্বাচিত বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আজকের ক্লাসটা যদি একটু বড় হতে চলেছে, ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তোমরা অনেক বিষয় জানতে পারবে এবং যে বিষয়গুলি তোমাদের পড়া হয়ে গেছে সেগুলোকে আর একবার তার পুনরাবৃত্তি করে নিতে পারবে। চলো তাহলে শুরু করি। আজকে তোমাদের জন্য আমি তুলে ধরছি বাংলা ব্যাকরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। দেখো, এই প্রশ্নোত্তর আলোচনার একদম প্রথম প্রশ্ন, কণ্ঠস্থ স্বর হলো, মানে কণ্ঠ ওষ্ঠ স্বর হলো অ আ, রস্যু দীর্ঘু, এ ওই, ঔ আর ঔ। দেখো, এই চারটে অপশনের মধ্যে থেকে আমাদেরকে উত্তর করতে হবে। এখন দেখতে হবে কোনটা উত্তর। আচ্ছা বলো তো, এই চারটের মধ্যে কোনটা উত্তর হতে পারে? দেখো, উত্তর হচ্ছে ও ঔ। দেখো, তোমাদেরকে একটা ছক দেখাই, যে ছকটা মনে রাখলে তোমরা এই কণ্ঠস্থ স্বর সম্পর্কে এবং অন্যান্য যে স্বরগুলো রয়েছে সেগুলো তোমরা মনে রাখতে পারবে। দেখো সেটা কি, দেখো আমরা একদিকে শ্রেণী বিভাগ, একদিকে উচ্চারণ স্থান এবং একদিকে স্বরের নামগুলো রেখে দিয়েছি। শ্রেণী বিভাগ কি, কণ্ঠস্বর কোনটা, মানে তার উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অ আর আ হচ্ছে কণ্ঠস্বর। তালব্য স্বর উচ্চারণ হচ্ছে তালব্য, মানে তালু উচ্চারণ স্থান, এটা হচ্ছে কোনগুলো, অ্যা, রস্যই, দীর্ঘই, এইগুলো। দেখো ওষ্ঠস্বর কোনগুলো, বিশেষ করে রস্যু দীর্ঘ হয়েছে, তাহলে এটার উচ্চারণ স্থান কোথায়, ওষ্ঠ ও অধর। আর দেখো পরে মূর্ধন্য স্বর, এই মূর্ধন্য স্বরের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, এটা কোনটা, রি। আচ্ছা, তারপরে দেখো কণ্ঠ তালব্য স্বর, এর উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু, এটা এ ওই। আর পরে দেখো কণ্ঠস্থ স্বর, কণ্ঠ এবং ওষ্ঠ এই যে দুই জায়গা থেকে উচ্চারিত হয়, এর জন্য নাম হচ্ছে কণ্ঠস্থ স্বর। আর এগুলো হচ্ছে ঔ আর ঔ। তাহলে হয়ে গেল মোটামুটি। দেখো, তাহলে আমরা মোটামুটি এই ছকটা থেকে দেখে নিলাম যে স্বরের একটা সামগ্রিক শ্রেণী বিভাগ। তাহলে এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে, তোমরা অবশ্যই এই ছকটা থেকে তার উত্তর করতে পারবে। চলো পরের প্রশ্ন, অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনটি? দেখো, এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে, প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই থাকে, জানি না তোমাদের নবম দশমে থাকবে কিনা, তবু এগুলো নিয়ে একটু আলোচনা করা অবশ্যই প্রয়োজন আছে। দেখো, রস্যই, রস্যু, এ ও, অ আ মানে অ্যা, আর শেষে হচ্ছে আ, চারটে অপশনে ভাগ করা হয়েছে। এই ভাগের মধ্যে কোনটা উত্তর সেটা করতে হবে। বলো তো কোনটা উত্তর হবে? দেখো, উত্তর হবে অ আর অ্যা, এইগুলো হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি। তবু আমরা একবার বামনদেবের বইতে যে ছক বা চিত্রটি রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করি, কি আছে সেখানে, দেখে নাও। দেখো, একদিকে সম্মুখ স্বরধ্বনি আর একদিকে পশ্চাৎ স্বরধ্বনি, ঠিক ভাগটা আছে, এই ভাগটাকে তোমরা ঠিক করে দেখে নিবে। দেখো, সংবৃত্ত স্বরধ্বনি সোজাসুজি লক্ষ্য করবে, আচ্ছা বিবৃত অর্ধ সংবৃত্ত সোজাসুজি লক্ষ্য করবে, অর্ধ বিবৃত সোজাসুজি লক্ষ্য করবে, বিবৃত সোজাসুজি লক্ষ্য করবে। আবার ঠিক উল্টো এদিক থেকে উচ্চ স্বরধ্বনি সোজাসুজি লক্ষ্য করবে, উচ্চ মধ্য স্বরধ্বনি এটাও সোজাসুজি লক্ষ্য করবে, আর নিম্ন স্বরধ্বনি এটাও সোজাসুজি লক্ষ্য করবে, আর নিচের যে প্রাদেশিক এটাও নিচের দিকে লক্ষ্য করবে। তাহলে এই ছকটা দেখলে মোটামুটি এই অর্ধ বিবৃত, বিবৃত, সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, এই যে ভাগগুলো, এই ভাগগুলো তোমাদের জানা হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। সন্ধ্যাক্ষর হলো ড্যাশ, মানে এর মধ্যে কোনগুলোকে সন্ধ্যাক্ষর বলা হতে পারে? অ রস্যই, রস্যু রি, তারপর পরের অপশানে কি আছে, এ ও, পরের অপশানে ওই আর ঔ। তাহলে এইগুলোর মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে, অবশ্যই হবে ওই আর ঔ। দেখো, এই দুটোকেই সন্ধ্যাক্ষর বা যৌগিক স্বরও বলা হয়ে থাকে। আমরা এই যৌগিক স্বর বা সন্ধ্যাক্ষর কাকে বলে একটু দেখে নিই। দেখো, যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকার ফলে একসাথে উচ্চারিত হয় তাদেরকে সন্ধ্যাক্ষর বলে। যেমন ওই, ওই উচ্চারণ করি আমরা দুই ভাবে, ওই আর ওই। আর দেখো ঔ, অ রস্যু আর ও রস্যু, দুটোর মধ্যে একটা উচ্চারিত আমরা করতেই পারি। চলো পরের প্রশ্ন, ড কোন ধরনের ব্যঞ্জন? দেখো, আমার মনে হয়েছে এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। ড কোন ধরনের ব্যঞ্জন? কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন। দেখো, এর মধ্যে থেকে অপশন খোঁজো। অবশ্যই এটা হবে মূর্ধন্য ব্যঞ্জন। অনেক সময় অল্প প্রাণ বর্ণ থাকতে পারে, মহাপ্রাণ বর্ণ লেখা হতে পারে, কিন্তু তোমরা মাথায় রাখবে ট ঠ ড ঢ মূর্ধন্য এগুলো অবশ্যই মূর্ধন্য ব্যঞ্জন। ক্লিয়ার?
তবু তোমাদের জন্য একটা ছক তুলে ধরছি, এই ছকটাকে একটু মাথায় রাখতে পারলে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ছকটা কেমন দেখো, আমি ছকটাকে একটু তুলে ধরি। দেখো এখানে একদিকে উচ্চারণের স্থান, একদিকে ভাগগুলো সম্পর্কে লিখে রেখেছি। এইভাবে তোমরা কখনো সোজাসুজি পড়বে, কখনো ওপর নিচ করে পড়বে। যেমন দেখো অল্প প্রাণ কোনগুলোকে বলি, বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণকে। মহাপ্রাণ কোনগুলো, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয়। ঠিক একইভাবে ঘোষ কোনগুলোকে বলে, বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণকে। আর তাহলে অঘোষ হচ্ছে বর্গের প্রথম আর দ্বিতীয়, আর সঘোষ হচ্ছে বর্গের তৃতীয় এবং চতুর্থ। দেখো এইদিকে যে ছকটা আছে লেখা আছে। আর নাসিক্য কোনটা, বর্গের পঞ্চমটা। আমরা জানি ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এদেরকে একত্রে স্পর্শ বর্ণ বলা হতো। এই এক থেকে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে আমরা 5টা বর্গে ভাগ করছি। এই 5টা বর্গের প্রথমগুলো দিয়ে এক একটা বর্গের নামকরণ, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ, ত বর্গ, এইগুলোর এক একটা নামকরণ করা হয়েছে। এই অনুযায়ী দেখো বর্গগুলোকে শ্রেণী বিভাগ করা আছে। এর মধ্যে তোমরা কি পাবে, উষ্ম বর্ণ পাবে, অন্তঃস্থ বর্ণ পাবে, তাড়িত মহাপ্রাণ বর্ণ ঢয় শূন্য র, তোমরা জানো সেটা। আচ্ছা, তাড়িত মহাপ্রাণ ঢয় শূন্য র, অযোগ বাহু বর্ণ, ওই যে অনুস্বর বিসর্গ, এইগুলো দেখো সব ভাগের মধ্যে দেওয়া আছে। তোমরা কখনো সোজাসুজি এবং কখনো ওপর নিচ করে পড়বে, তাহলে এই ছকটা থেকে প্রচুর প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে। অর্থাৎ এই যে 4 নম্বরের যে প্রশ্নটি আলোচনা করলাম, এই ধরনের যত প্রশ্নই হোক না কেন এই ছকের মধ্যে থেকে তোমরা তার উত্তর করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পার্শ্বিক ধ্বনি কোনটি? আমি আগের ক্লাসেও এই ধরনের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। দেখো অপশনে রয়েছে র, ল, তালবস্য আর হ। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের বর্ণ। তাহলে বলো এটা কোনটা পার্শ্বিক হবে? পার্শ্বিক হচ্ছে ল। তাহলে বাকিগুলো কোন ধরনের বর্ণ একটু দেখে নিই চলো। র হচ্ছে কম্পনজাত ধ্বনি, আর ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, তালবস্য হচ্ছে উষ্ম ধ্বনি এবং হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে আমরা 4টে সম্পর্কে একটু জেনে নিলাম। চলো পরের প্রশ্নে। প্যাচক থেকে প্যাঁচা কোন ধরনের পরিবর্তন? দেখো বর্ণলোপ, নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন, অপিনিহিতি। 4টের মধ্যে উত্তর করতে হবে। বলো উত্তর কি হতে পারে? দেখো এক্ষেত্রে উত্তর হবে অবশ্যই শতনাসিক্য ভবন। এখন প্রশ্ন হচ্ছে এই শতনাসিক্য ভবন কাকে বলে সেটা একটু দেখো। দেখো স মানে হচ্ছে নিজ। নাসিক্য ব্যঞ্জনের প্রভাব ছাড়াও অনেক সময় কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যেতে পারে, মানে নিজে নিজে অনুনাসিক হয়ে যেতে পারে। ধ্বনি পরিবর্তনের এই ঘটনাকে শতনাসিক্য ভবন বলা হয়। যেমন পুঁথি থেকে পুঁথি, কাঁচ থেকে কাঁচ, ছুঁচ থেকে ছুঁচ, পেচক থেকে পেঁচা ইত্যাদি, মানে এই ধরনের হতে পারে। চলো পরের প্রশ্ন। দেখো নাতনি থেকে নাতিনি কোন ধরনের পরিবর্তন? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। স্বরাগম, ব্যঞ্জনাগম, বর্ণলোপ, বর্ণ বিপর্যয়। 4টে অপশনের মধ্যে উত্তর করবে। দেখো এগুলো তোমরা পারবে, তবুও বলো। উত্তর হচ্ছে স্বরাগম। দেখো নাতনিতে শুধু ত, আর এদিকে কি আছে নাতিনি। আচ্ছা একটু দেখো তবুও। এটা স্বরাগমের উদাহরণ আমি আগেই বললাম। এই স্বরাগম কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরের আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। যেমন নাতনিটাকে আমরা যখন ভাঙছি, দন্তন্য প্লাস আ যোগ ত যোগ দন্তন্য যোগ রস্বই, কিন্তু যখন নাতিনিটা ভাঙছি তখন দেখো একটা রস্বই বেশি আসছে। এই যে স্বরের আগমন ঘটলো, এই জন্য আমরা একে বলছি স্বরাগম। মনে রাখবে বিপ্রকর্ষের সমস্ত প্রকার উদাহরণ এর মধ্যে অবশ্যই পড়বে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। থোকাই থোকাই জোনাক জলে, কাজলা দিদি কবিতাটা আমরা পড়েছি না, সেখানকার একটা লাইন। কোন ধরনের পরিবর্তন? বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ, মধ্য স্বরাগম, সম্প্রসারণ। দেখো জোনাকের তলে দাগ দেওয়া আছে, লক্ষ্য করে দেখেছো? তাহলে আমাদের উত্তর করতে হবে এটা কোন ধরনের পরিবর্তন। আমরা বলবো সম্প্রকর্ষ। মনে থাকবে এটা হচ্ছে সম্প্রকর্ষ। আচ্ছা সম্প্রকর্ষ কি একটু দেখো। শব্দ মধ্যস্থ স্বরবর্ণের লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বলে। ক্লিয়ার? এটি হলো বিপ্রকর্ষের বিপরীত প্রক্রিয়া। এটা হচ্ছে বিপ্রকর্ষের বিপরীত প্রক্রিয়া। যেমন নাতিনি থেকে নাতনির আগেই পড়লাম আমরা, সেটা কিন্তু এখানে উত্তর হতো। জানালা থেকে জানলা, ভগিনী থেকে ভগ্নী, জোনাকি থেকে জোনাক, এই ধরনের পরিবর্তনগুলো হচ্ছে সম্প্রকর্ষ। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পদ্ম থেকে পদ্ম, দেখো দয়েময় আর দয়ে দয়ে কোন ধরনের পরিবর্তন? এই ধরনের একটা প্রশ্ন আসলেও আসতে পারে। প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন আর মূর্ধন্য ভবন। এই 4টের মধ্যে থেকে উত্তর করতে হবে। দেখো অবশ্যই প্রথম দুটোর মধ্যে উত্তর হবে, একটা প্রগত আর একটা পরাগত, দুটোর মধ্যে। এটা বলো তো কোনটার প্রভাবে কোনটার পরিবর্তন হলো? দেখো
প্রথমের প্রভাবে পরেরটা পরিবর্তিত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমরা বলবো প্রগত সমীভবন। ক্লিয়ার? আচ্ছা, প্রগত সমীভবন কি এবং পরাগত সমীভবন কি একটু দেখি চলো। দেখো, যখন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়, দেখো দয়ে ময়ে ছিল, মটা দয়ে পরিণত হয়েছে, তাহলে প্রথমটার প্রভাবে পরেরটা পরিবর্তিত হলো, এই জন্য একে বলছি প্রগত সমীভবন। যেমন পদ্ম থেকে পদ্ম, চন্দন থেকে চন্দন, এইগুলো। আর যদি পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো পরাগত সমীভবন। সেগুলো কোনগুলো? গল্প থেকে গপ্প, কর্ম থেকে কর্ম, জন্ম থেকে জন্ম, এইগুলো এগুলো হচ্ছে সব পরাগত সমীভবনের উদাহরণ। চলো এবার চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। বাতাসা থেকে বাসাতা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসরণ করা হয়েছে? দেখো, এখান থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। কি উত্তর হতে পারে? অবশ্যই উত্তর হবে কি, অপশনগুলো বলবো, বর্ণবিকার, বর্ণ বিপর্যয়, বর্ণাগম, বর্ণদ্বিত্ব। তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তবু এর মধ্যে বলো কোনটা উত্তর হতে পারে? উত্তর হবে বর্ণ বিপর্যয়। কারণ দেখো, বাতাসা, লক্ষ্য করে দেখেছো, এই বাতাসাটা কি হলো? বাসাতা। দেখেছো লোক পরিবর্তনটা? বাতাসা থেকে বাসাতা, এই যে পরিবর্তন, এটাকে আমরা বলছি বর্ণ বিপর্যয়। তবু একবার দেখে নাও এই বর্ণ বিপর্যয় জিনিসটা আসলে কি। দেখো, চলিত বাংলায় উচ্চারণ দোষে একই শব্দের অন্তর্গত দুটি ব্যঞ্জন পরস্পরের স্থান পরিবর্তন করলে তাকে বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস বলা হয়ে থাকে। আচ্ছা, কি ধরনের হয়? যেমন রিক্সা থেকে রিস্কা, দেখো একটার সঙ্গে আরেকটা উল্টে গেছে। বাক্স থেকে বাস্ক, পিশাচ থেকে পিচাস, মুকুট থেকে মুটুক, আলনা থেকে আনলা, তলোয়ার থেকে তরোয়াল, লাফ থেকে ফাল, বড়শি থেকে দেখো বরিশ থেকে বর্ষি, বারাণসী থেকে বানারসি, বাতাসা থেকে বাসাতা, এইগুলো হচ্ছে সব বর্ণ বিপর্যয়ের এক একটা উদাহরণ। চলো এবার পরের প্রশ্নে যাই। সন্ধি বিচ্ছেদ করো, মত ঐক্য। দেখো, চারটে অপশন রেখেছি, মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য আর মত যোগ ঐক্য। চারটের মধ্যে উত্তর করো। উত্তর হবে কোনটা? অপশন গ, মত যোগ ঐক্য, মত ঐক্য। হয়েছে? চলো পরের প্রশ্ন। ত্রিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা। আগে বলো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম, তাই না? কালি তৈরির প্রসঙ্গে কথাটি ব্যবহৃত হয়েছে। দেখো, ত্রিফলার তলে দাগ দেওয়া আছে, লেখা আছে রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষ্য? গুণবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। চারটের মধ্যে উত্তর করো কোনটা হতে পারে। দেখো, উত্তর হবে সমষ্টিবাচক বিশেষ্য। ত্রিফলা, তিনটে ফলার সমাহার বা তিন ফলের সমাহার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? দেখো, যে বিশেষ্য পদে কোনো জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন সভা, সংঘ, জনতা, সংস্থা, গোষ্ঠী, পাঠাগার, স্নাতক, বাহিনী, ত্রিফলা, পঞ্চবটি, এই ধরনের গুলো সব হচ্ছে অবশ্যই সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। চলো পরের প্রশ্ন। শ্রেণী নির্ণয় করো শৈশব, মানে শৈশব কোন ধরনের বিশেষ্য শ্রেণী নির্ণয় করতে হবে। গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। শৈশব হচ্ছে একটা সময়, তাই না? তাহলে আমরা বলবো অবস্থাবাচক বিশেষ্য। ক্লিয়ার হয়ে গেলাম? তাহলে এটাকে আমরা বলবো অবস্থাবাচক বিশেষ্য। চলো পরের এটা। আচ্ছা, অবস্থাবাচক বিশেষ্য কাকে বলে একটু দেখে নাও। দেখো, যে বিশেষ্য পদে প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষ্য বলা হয়। যেমন শৈশব, যৌবন, দারিদ্র, বার্ধক্য, মৃত্যু, দুঃখ, কষ্ট, রাত্রি, স্বাধীনতা, এইগুলো সব হচ্ছে অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ। চলো পরের প্রশ্নে। বলো 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 সবে, শতবেনু বিনা রবে, ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। আচ্ছা, এই যে সবে কোন ধরনের সর্বনাম? দেখো, এটাকে বিভক্তি আছে, ওটাকে বাদ দিয়ে রাখতে পারো। তাহলে সব, সব হচ্ছে কোন ধরনের সর্বনাম? এখানে যেহেতু সমষ্টিবাচক নেই, তাহলে কি উত্তর হতে পারে? দেখো, আত্মবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম, এইগুলোর মধ্য থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। অবশ্যই এক্ষেত্রে উত্তর হবে সাকল্যবাচক সর্বনাম। এখন প্রশ্ন হচ্ছে, এই সাকল্যবাচক সর্বনাম কি? একটু দেখো। দেখো, যে সর্বনাম পদ সমষ্টিবাচক ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে আমরা বলছি সাকল্যবাচক সর্বনাম। যেমন সর্ব, সব, সকল, উভয়, এইগুলো থাকতে পারে একটা। যেহেতু বলো 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 সবে, শত বেনু বিনা রবে, বা পাখি সব করে রব, এই ধরনের গুলোকে আমরা সাকল্যবাচক বলতে পারি। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। তবে এ বস্তুটি পকেটে কেন?
রেখাঙ্কিত পদটি কোন ধরনের সর্বনাম? আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম। দেখো এটা অবশ্যই বস্তুটি নির্দেশ করেছে, তাহলে আমরা বলবো নির্দেশক সর্বনাম। ক্লিয়ার? আচ্ছা, নির্দেশক সর্বনাম কাকে বলে একটু দেখো। যে সর্বনাম পদের দ্বারা দূরের বা কাছের কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দেশ করা হয় তাকে নির্দেশক সর্বনাম বলে। বস্তুটি পকেটে কেন, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, যেমন ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ওই হাসছে ভয়ঙ্কর, বা তবে এই বস্তুটি পকেটে কেন। দেখো এই যে ধরনের লাইনগুলো, এগুলো আমরা বলবো সব নির্দেশক সর্বনাম। চলো পরের প্রশ্ন। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। রেখাঙ্কিত পদটি কোন ধরনের সর্বনাম? সমষ্টিবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম। সকলে মানে সবাই সমষ্টিবাচক সর্বনাম, তাই না? আচ্ছা, সমষ্টি সর্বনাম কাকে বলে? দেখো যে সর্বনাম পদ ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলা হয়ে থাকে। যেমন সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সকল মানে সবাই। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়, সকলে মানে সবাই। ক্লিয়ার আমরা? চলো পরের প্রশ্নে। সংস্কৃত উপসর্গের সংখ্যা কত? দেখো 2টি, 9টি, 7টি, 20টি। এটা প্রত্যেকে পারবে, মনে রাখবে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। আচ্ছা, 20টি উপসর্গ কি কি? প্র, পরা, অপসম, অনুনি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অতি, অপি, অ। এই যে 20টি উপসর্গ, এই 20টি উপসর্গ তোমরা একটু দেখে রাখবে, নামগুলোকে মনে রাখবে। 20টি উপসর্গ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। প্রত্যয় নির্ণয় করো আর্য। দেখো একটু ব্যতিক্রম নিয়ম বলে এটা দিয়েছি। আর যোগ নথ, আ যোগ নথ, রি যোগ নথ, আর্য যোগ নথ। এগুলো পারবে তোমরা, এটা একদম খুব সহজ। উত্তর হচ্ছে রি যোগ নথ, আর্য। একটু ব্যতিক্রম নিয়ম। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। বাবা তোর পেটে পেটে এত। আচ্ছা বলো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে আগে? দেখো জ্ঞান চক্ষু থেকে নেওয়া হয়েছে, তাই না? এটা অবশ্য তপনের মা তাকে তপনকে বলেছিল। এবার এই যে পেটে পেটে, এটা কোন ধরনের মানে পদটি কিসের উদাহরণ? ধন্যাত্মক শব্দ, যুগ্মীভবন, যুগ্মধ্বনি, না শব্দদ্বৈত? কোনটা উত্তর তোলে বলো? দেখো 4টের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে। অবশ্যই উত্তর হবে শব্দদ্বৈত, মানে দুটো শব্দ পরপর ব্যবহৃত হচ্ছে, পেটে পেটে। আচ্ছা, শব্দদ্বৈত কাকে বলে একটু দেখো। শব্দদ্বৈত মানে শব্দ যোগ দ্বৈত, মানে দুটো শব্দ ব্যবহার করা হচ্ছে। একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বৈত বলে। যেমন রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বা ওরে 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 ভাই ফাগুন লেগেছে বনে বনে। দেখো বনে বনে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, বর্ষে বর্ষে দলে দলে হতো। সব্যসাচীকে চোখে চোখে রাখতে হবে, চোখে চোখে। এই ধরনের গুলোকে শব্দদ্বৈত আমরা বলবো। চলো এবার 20 নম্বর প্রশ্নে। কৃপণ আলোর অন্তপুরে। রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষণ? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, আর অব্যয়জাত বিশেষণ। কি উত্তর হতে পারে? আচ্ছা তোমরা করবে, তোমরা বলো। দেখো উত্তর হবে বিশেষ্যের বিশেষণ। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণের তলে দাগ ছিল। আচ্ছা, এই যে বিশেষ্যের বিশেষণ জিনিসটা কি একটু দেখো। যে বিশেষণ পদ বিশেষ্য পদকে বিশেষিত করে, অর্থাৎ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, ধর্ম, পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করে তাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ। যেমন কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। দেখো ভিজে, হাতটা যেহেতু বিশেষ্য তার আগে ভিজে। কৃপণ আলোর অন্তপুরে, আলোর তাহলে অন্তপুরে কৃপণ। আসিয়াছে বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যা কেমন? নীল। হয়েছে? আলোটা কেমন? কৃপণ। তাহলে বুঝতে পারছি আমরা এগুলো সব বিশেষণ, ওই জন্য বলছে বিশেষ্যের বিশেষণ। চলো পরের প্রশ্নে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। রেখাঙ্কিত পদটি কোন ধরনের অব্যয়? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, আর ধন্যাত্মক অব্যয়। 4টের মধ্যে আমাদের উত্তর করতে হবে। কোনটা উত্তর হবে একটু ভাবো। দেখো উত্তর হবে অবশ্যই পদান্বয়ী অব্যয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দাদা পদান্বয়ী অব্যয় কি? আচ্ছা দেখে নাও পদান্বয়ী অব্যয় কি, একটু এক ঝলক দেখতে পাবে তোমরা। যে সকল অব্যয় পদ বাক্য মধ্যস্থ এক পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্বন্ধ স্থাপন করে তখন তাকে আমরা বলছি পদান্বয়ী অব্যয়। যেমন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বা সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল লাগিয়া। তারপরে দেখো সকলের তরে সকলে আমরা তরে। এই ধরনের গুলো সব হচ্ছে পদান্বয়ী অব্যয়। চলো পরের প্রশ্নে।
গগনপট খামখেয়ালি কিন্তু মস্ত কারিগর, রেখাঙ্কিত পদটি কোন ধরনের অব্যয়? এটা গগনপট থেকে নেওয়া হয়েছে, জানো তোমরা। আচ্ছা, পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় এবং ধনাত্মক অব্যয়, চারটের মধ্যে থেকে উত্তর করতে হবে। আচ্ছা, কি হতে পারে উত্তর? দেখো, উত্তর হবে সমুচ্চয়ী অব্যয়। এবার দেখে নাও এই সমুচ্চয়ী অব্যয় কাকে বলে। দেখো, যে সকল অব্যয় পদ একাধিক পদ বা বাক্যের মধ্যে সংযোগ বা বিয়োগ বা সংকোচন তৈরি করে, তাদেরকে আমরা কি বলবো? সমুচ্চয়ী অব্যয় বলবো। এবার আমরা একটু উদাহরণগুলো দেখি। যেমন জগদীশ বাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ, বা অপূর্ব নীতি ছাড়বে না বরং চাকরি ছাড়বে, বা পৃথিবী হয়তো গেছে মরে। দেখো, এই ধরনের গুলো হচ্ছে আমরা বলবো সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ। দেখো, যে কিন্তু, বরং, হ্যাঁ, হয়তো, এইগুলো হচ্ছে সব সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ। চলো পরের প্রশ্ন। ফুসুর ফাসুর ঘাসুর ঘুসুর স্বপ্নে কথা কয়। এখন এই যে রেখাঙ্কিত ফুসুর ফাসুর ঘাসুর ঘুসুর, এগুলো কোন ধরনের অব্যয়? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয় আর ধনাত্মক অব্যয়। দেখো, চারটের মধ্যে থেকে আমাদের উত্তর করতে হবে। অবশ্যই উত্তর হবে ধনাত্মক অব্যয়। আচ্ছা, কেন ধনাত্মক অব্যয় বা ধনাত্মক অব্যয় কাকে বলে? দেখো, যে সকল অব্যয় পদ কোনো বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয় কিংবা অনুভূতি গ্রাহ্য কোনো সূক্ষ্ম ভাবের ইঙ্গিত দেয়। দেখো, ফুসুর ফাসুর দুটোর মধ্যে মিল আছে, ঘুসুর ঘাসুর মানে একটা সূক্ষ্ম জিনিসকে ইঙ্গিত দিচ্ছে, এই ধরনেরকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। আচ্ছা দেখো, আমরা যে উদাহরণটা এখানে করেছি সেটাই তুলে ধরেছি, আর একটা করেছি বৃষ্টি পড়ে টাপুর টুপুর, লক্ষ্য করে দেখেছো? তাহলে এগুলোকে আমরা বলবো ধনাত্মক অব্যয়। চলো পরের প্রশ্নে। ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়। ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়, রেখাঙ্কিত পদটি কোন কালের উদাহরণ? সাধারণ বর্তমান, ঐতিহাসিক বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। কোনটা উত্তর হতে পারে? দেখো, উত্তর হবে পুরাঘটিত বর্তমান। ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়, এটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। পুরাঘটিত বর্তমান কাকে বলে? দেখো, যে ক্রিয়ার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো প্রভাব রয়েছে, মানে তার প্রভাব এখনো বর্তমান, তাকে পুরাঘটিত বর্তমান বলে। যে ক্রিয়া কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, মানে ক্রিয়ার কাজ, এবং তার ফল কিন্তু এখনো চলছে, সেটাকে আমরা বলবো পুরাঘটিত বর্তমান। যেমন বাঁশবাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই, বা ঘরের ছেলে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, এইগুলো হচ্ছে সব পুরাঘটিত বর্তমানের উদাহরণ। চলো পরের প্রশ্ন। মোরশ্রু তোমারে কাঁদাই, কমেন্ট বক্সে এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছিল। দেখো, এগুলো বিতর্কিত প্রশ্ন, তবু আমি উত্তর করার চেষ্টা করেছি। রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? দেখো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। বলো কি উত্তর হতে পারে? তোমরা নিজেরাই বলবে এটা কি হবে। উত্তর হচ্ছে অবশ্যই কর্মকারক। তোমারে কাদাই, এটা হবে কর্মকারক। কেন, তার ব্যাখ্যাটা তোমরা করার চেষ্টা করো, না পারলে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চলো পরের প্রশ্ন। দেখো, ইসাবের মেজাজ চড়ে গেল, এটা একটা বিতর্কিত প্রশ্ন। রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট বক্সে জানতে চেয়েছিলে, একজন জানতে চেয়েছিলেন, তার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটাও একটা ব্যতিক্রমী প্রশ্ন বলতে পারি। ইসাবের মেজাজ, মেজাজ সাধারণত আমরা কর্মকারক করে ফেলতাম, কিন্তু এক্ষেত্রে উত্তর হবে কর্তৃকারক। ঠিক আছে, এটা উত্তর হবে কর্তৃকারক। চলো পরের প্রশ্ন। দেখো, টুনটুনিতে টুনটুনালো, রেখাঙ্কিত পদটি কোন ধরনের? টুনটুনির তলে দাগ হবে, আর টুনটুনিতে দাগটা একটু মিসিং আছে। টুনটুনিতে টুনটুনালো, এটা কোন ধরনের কারক হতে পারে? কর্তৃকারকে তে বিভক্তি, কর্মকারকে তে বিভক্তি, করণকারকে তে বিভক্তি, নিমিত্তকারকে তে বিভক্তি। মানে এই ধরনের উদাহরণগুলো তোমরা বাড়তে একটু অভ্যাস করবে। এটাও অবশ্যই কর্তৃকারকে তে বিভক্তি। চলো পরের প্রশ্নে। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, রেখাঙ্কিত পদটি কোন ধরনের উদাহরণ? মানে কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। অবশ্যই এটা উত্তর হবে কর্মকারক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে ফুরিয়া গেল। দেখো, রেখাঙ্কিত পদটি কোন কারকের উদাহরণ? যে সুখের লাগিয়া, লাগিয়া, তাহলে এটা হচ্ছে নিমিত্তকারক। তোমরা মনে রাখবে এটা হচ্ছে নিমিত্তকারক। দেখো, অপশনগুলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং নিমিত্তকারক ছিল, আমরা বলবো এটা নিমিত্তকারক। চলো পরের প্রশ্নে। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা দিলাম। আপনার, এটা কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। আপনার র বা এর থাকলে কি হয়? সম্বন্ধ পদ হয়। তাহলে আমরা এটা বলবো সম্বন্ধ পদের উদাহরণ। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। সমাস শব্দের আবিধানিক অর্থ কি? সংক্ষেপ, বিশ্বাস, বিস্তার, কাজ করা।
কোনটা উত্তর হতে পারে? দেখো চারটের মধ্যে থেকে তোমাদেরকে উত্তর করতে হবে। দেখো উত্তর হচ্ছে সংক্ষেপ। আর প্রত্যয় কথার সাধারণ অর্থ হলো বিশ্বাস, ব্যাস কথার অর্থ হলো বিস্তার, আর কারক কথার অর্থ হলো যে কাজ করে। তাহলে আমরা সবগুলো মোটামুটি জেনে নিলাম। চলো পরের প্রশ্নে। পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। দেখো এই ধরনের প্রশ্ন দশম শ্রেণীতে অবশ্যই একটা আসে। তোমাদের যে দেবে না আর বলা যাবে না, তো আমি চেষ্টা করলাম তোমাদের সামনে আলোচনা করার। দ্বিগু সমাসে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে, অব্যয়ীভাব সমাসে, চারটের মধ্যে থেকে তোমাদের একটা বেছে নিতে হবে। কোনটা উত্তর হতে পারে বলো? দেখো পূর্ব পদের প্রাধান্য চেয়েছে, উত্তর হবে অবশ্যই অব্যয়ীভাব সমাসে। আচ্ছা পূর্ব পদের, পরপদের, উভয় পদের কোনোটিই নয়, এই ধরনের তো আছে, এগুলো কি মনে আছে তোমাদের? চলো একটু দেখে নিই। দেখো পূর্ব পদের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাসে, পরপদের প্রাধান্য থাকে তৎপুরুষ কর্মধারয় দ্বিগু সমাসে, উভয় পদের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে, আর অন্য পদের প্রাধান্য থাকে বহুব্রীহি সমাসে। ক্লিয়ার হয়ে গেলে তোমরা? তাহলে এক কথায় তোমরা জানতে পেরে গেলে কোন পদের মানে কোন সমাসে কোন পদের প্রাধান্য পাই। চলো পরের প্রশ্ন। দেখো বর্ণনামূলক সমাস কোনটি? অবশ্যই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ভাগটা করেছেন। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, কোনটা হবে উত্তর? বলো কোনটা হতে পারে? দেখো উত্তর হচ্ছে অবশ্যই বহুব্রীহি সমাস। আচ্ছা চলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে ভাগটা করেছেন সে ভাগটা একটু দেখি। দেখো সংযোগমূলক সমাস তিনি বলছেন দ্বন্দ্ব সমাসকে, আর ব্যাখ্যামূলক সমাসের মধ্যে রেখেছেন তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, অব্যয়ীভাব, আর বর্ণনামূলক সমাসের মধ্যে তিনি রেখেছেন বহুব্রীহিকে। তাহলে এই অর্থে সমাস হচ্ছে 6 প্রকার। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, সমাস নির্ণয় করতে হবে। তার আগে বলো লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো এই কবিতাংশটি নেওয়া হয়েছে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতাংশ থেকে। তোমরা জানো মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক, তার একটা নির্বাচিত অংশ হচ্ছে আমাদের পাঠ্যাংশে রয়েছে অভিষেক কবিতা নামে। তারই লাইন হচ্ছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। দেখো মহাবাহু তলে দাগ আছে, আমাদের সমাস নির্ণয় করতে হবে। কোন সমাসের এটি উদাহরণ? অপশনগুলো দেখো, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি আর অব্যয়ীভাব। তোমাদেরকে বলতে হবে এটা উত্তর কি হবে। বলো উত্তর কি হবে? দেখো উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, তোমরা ভাগটা একটু দেখে নেবে, না পারলে আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো পরবর্তীকালে। চলো পরের প্রশ্ন। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, এখানে উদ্দেশ্য কোনটা? এই লাইনটার মধ্যে উদ্দেশ্য খুঁজতে হবে। বজ্রশিখা, মশাল, আসছে আর ভয়ঙ্কর, কোনটা উদ্দেশ্য? অবশ্যই উদ্দেশ্য হচ্ছে ভয়ঙ্কর। ক্লিয়ার? অস্পষ্ট আছে কিছু? নেই। আচ্ছা পরের প্রশ্ন। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশ থেকে, আর আগেরটা প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা এবার দেখো গঠনগত দিক থেকে বাক্যটি কোন ধরনের। তোমরা জানো গঠনগত দিক থেকে বাক্যকে 4 ভাগে ভাগ করছি, আর অর্থগত দিক থেকে 7 ভাগে। 4 ভাগের মধ্যে কি কি থাকে? সরল, জটিল, যৌগিক আর মিশ্র, আর ওদিকে 7টা ভাগ রয়েছে। তাহলে এই 4টে ভাগের মধ্যে তোমাদের উত্তর করতে হবে। কি উত্তর হবে? সরল বাক্য, না জটিল বাক্য, না যৌগিক বাক্য, না মিশ্র বাক্য? দেখো অবশ্যই উত্তর হবে যৌগিক বাক্য, যেহেতু কিন্তু আছে, কিন্তু এবং এগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে যৌগিক বাক্যই হয়, আর যদি তবে এগুলো থাকলে জটিল বাক্য হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট, এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। এখানে অপ্রধান খণ্ডবাক্য কোনটা? প্রধান বলিনি কিন্তু, অপ্রধান খণ্ডবাক্য কোনটি? ওস্তাদ কলমবাজ, যারা ওস্তাদ কলমবাজ ক্যালিওগ্রাফিস্ট তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। কি উত্তর হতে পারে? উত্তর হচ্ছে যারা ওস্তাদ কলমবাজ। আমাদের মূল প্রধান হচ্ছে ক্যালিগ্রাফিস্ট সম্পর্কে, মানে ক্যালিওগ্রাফিস্টটা হচ্ছে মূল। তাহলে যারা ওস্তাদ কলমবাজ তারা হচ্ছে অপ্রধান। চলো পরের প্রশ্নে। আমরা এখানে আমার এখানে আর কয়েকটা দিন থাকুন বিরাগীজি। আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। জগদীশ বাবু একথা বলেছিলেন। আচ্ছা আমার এখানে আর কয়েকটা দিন থাকুন বিরাগীজি, এটা অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য? আমরা জানি অর্থগত দিক থেকে বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়। দেখো 4টে ভাগ আমি এখানে তুলে ধরেছি, তোমরা বলবে এটা কোন ধরনের উদাহরণ হতে পারে। অনুজ্ঞাবাচক, প্রার্থনা সূচক, আবেগ সূচক, সন্দেহ সূচক। 4টের মধ্যে বলো। কি পারছো না?
না পারবে, বলো উত্তর হচ্ছে অবশ্যই প্রার্থনা সূচক। প্রার্থনা করেছিল যে থাকুন। আচ্ছা, চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কোন বাচ্যের উদাহরণ? ভালো করে ভেবে বলবে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। দেখো আমরা জানি বাচ্য চার প্রকার, চার প্রকারের উদাহরণ আমি তুলে ধরেছি ভাগগুলো। কি বলতো? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। আচ্ছা বলো তো কর্মকর্তৃবাচ্য কাকে বলে? মনে পড়ছে কিচ্ছু? একটু দেখে নাও। দেখো যে বাচ্চে কর্তৃপদ থাকে না, কর্মপদই কর্তৃপদের মতো কাজ করে, তাকে আমরা বলছি কর্মকর্তৃবাচ্য। যেমন হাড়িতে ভাত ফোটে না, জল ফোটে বলতে পারতাম। বা ওই নূতনের কেতো অনড়ে, দেখো চোখ মার্বেল হয়ে গেল, এমন অলৌকিক ঘটনাও ঘটে। মানে এই ধরনের লাইনগুলো হচ্ছে সব কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আমি তাকে ছেড়ে দিলাম, কত থেকে নেওয়া হয়েছে? পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা এটা এই লাইনটা কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। আমি তাকে ছেড়ে দিলাম, এটা হচ্ছে কর্তৃবাচ্য, তাই না? আচ্ছা কর্তৃবাচ্য কাকে বলে? খুব সহজ। দেখো যে বাচ্চে কর্তা মানে কর্তৃপদটা প্রাধান্য পাবে বা প্রধান হবে এবং ক্রিয়াপদটা কর্তৃপদের অনুসারী হয়, তাকে বলছি আমরা কর্তৃবাচ্য। যেমন সেই তিনি নাকি বই লেখেন, বা নদের চাঁদ 5 দিন নদীকে দেখেনি, তোরা সব জয়ধ্বনি কর। এই ধরনের গুলো হচ্ছে সব কর্তৃবাচ্যের উদাহরণ। দেখো আজকে আমি স্বল্প সময়ের মধ্যে হলেও চেষ্টা করলাম 20টির সঙ্গে আরো 20টি বেশি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার। দেখো এগুলোই যে আসবে এমন নয়, কিন্তু এই ধরনের আসতে পারে তার একটা নমুনা তুলে ধরছি তোমাদের কাছে, যাতে তোমাদের মনে যে ভয়ের জায়গাগুলো রয়েছে, অন্ধকার জায়গাগুলো রয়েছে, তা যেন একটু জয়ের আলোকে আলোকিত হয়। যাই হোক, দেখা হবে আবার আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।